বিবিসি বাংলার সান্ধ্য অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। পিলখানা হত্যাকাণ্ড ভিন্ন খাতে নিতেই নাটক সাজিয়েছিল শেখ হাসিনার ফুফাতো ভাই শেখ ফজলে নূর তাপস। পিলখানায় বিডিআর হত্যাকাণ্ডের পর দেশের সেনাবাহিনীতে যে আতঙ্ক, অস্থিরতা এবং অবিশ্বাসের পরিবেশ তৈরি হয়েছিল তার সুযোগ নেওয়া হয় রাজনৈতিকভাবে। যেসব সেনা অফিসার সৎ দেশপ্রেমিক এবং বিডিআর হত্যাকাণ্ড নিয়ে সোচ্চার ছিলেন তাদেরকে একে একে সেনাবাহিনী থেকে বের করে দেয়া হয়। শুধু তাই নয়, তাপস হত্যাচেষ্টার মামলার নামে অনেকজনকে আটক করে নির্যাতনও করা হয়েছিল। শেখ হাসিনা এবং আওয়ামী লীগের আর ভারতের টার্গেট ছিল মূলত বাংলাদেশ সেনাবাহিনীর কোমর ভেঙে দেয়া। এজন্য তারা পিলখানা বিডিআর হত্যাকাণ্ডের নামে ৫৭ জন বাংলাদেশের সবথেকে ভালো ভালো অফিসারকে তারা সেদিন হত্যা করেছিল। আর যারাও বেঁচে ছিল তাদেরকে বিভিন্ন মেয়াদে শাস্তি দিয়ে তারপর তাদের পেট কেটে বাগেরহাটের বিভিন্ন নদীর মোহনায় তাদেরকে ফেলে হত্যা করা হয়। এ বিষয়ে খুবই চাঞ্চল্যকর তথ্য এবং গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো, সঙ্গেই থাকুন। এরপর জানাবো সমানে সমানে লড়াই হবে বিএনপি জামাতের। এবারের জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর সহ দেশের প্রতিটি জেলায় সমানে সমানে জামাত বিএনপির টক্কর লড়াই হবে, এমনটাই জানিয়েছে দৈনিক আমার দেশ পত্রিকা। এ বিষয়ে খুবই গুরুত্বপূর্ণ তথ্য জানাবো, সঙ্গেই থাকুন। এদিকে সব প্রচার সামগ্রী সরাতে নেতাকর্মীদের নির্দেশ দিলেন জামাতের আমির। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর দলীয় দায়িত্বশীল কর্মীদের প্রতি সব ধরনের নির্বাচনী প্রচার উপকরণ অপসারণের আহ্বান জানিয়েছে বাংলাদেশ জামাত ইসলামের আমির ডা শফিকুর রহমান। আজ নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে এক পোস্টে তিনি এই আহ্বান জানান। নির্বাচনী আচরণবিধি অনুযায়ী নির্বাচনের তফসিল ঘোষণার পরপরই প্রচার সামগ্রী যেমন বিভিন্ন রাস্তায় পোস্টার ও ব্যানার আছে সেগুলো সরাতে হয়, সেটারই নির্দেশ দিয়েছেন তিনি। এবারে জানাবো এখনো কোনো দল ফ্যাসিবাদী কালচার ছাড়তে পারেনি বললেন শিবিরের সভাপতি। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, ২৪-এর ৫ই আগস্টের পর মনে করেছিলাম এই দেশে কোনো দুর্নীতি থাকবে না, সন্ত্রাস থাকবে না, কিন্তু কোনো ব্যক্তি বা দল এখনো ফ্যাসিবাদী কালচার ছাড়তে পারেনি। আমরা কোনো ব্যক্তি বা দলের বিপক্ষে নই, কিন্তু যারা সন্ত্রাসবাদ করে, পাথর মেরে মানুষ হত্যা করে, নমিনেশন না পেয়ে নিজেদের কর্মীদেরকে হত্যা করে, চাঁদাবাজি করে, টেন্ডারবাজি করে এই প্রজন্ম তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবে। এবং সর্বশেষ জানাবো ৬.৭ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, সুনামির সতর্কতা জারি। জাপানের উত্তর পূর্বাঞ্চলে ৬.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত এনেছে। আর শুক্রবার ১২ই ডিসেম্বর দেশটির আবহাওয়া বিভাগ এই তথ্য নিশ্চিত করেছে। কয়েকদিন আগেই একই অঞ্চলে ৭.৫ মাত্রার আরেকটি ভয়াবহ ভূমিকম্পে অন্তত ৫০ জন আহত হয়, খবর আল জাজিরার। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। পিলখানা হত্যাকাণ্ড ভিন্ন খাতে নিতেই নাটক সাজায় তাপস। পিলখানায় বিডিআর হত্যাকাণ্ডের পর দেশের সেনাবাহিনীতে যে আতঙ্ক এবং অস্থিরতা ও অবিশ্বাসের পরিবেশ তৈরি হয়েছিল তার সুযোগ নেওয়া হয় রাজনৈতিকভাবে। যেসব সেনা অফিসার সৎ দেশপ্রেমিক এবং বিডিআর হত্যাকাণ্ড নিয়ে সোচ্চার ছিলেন তাদের একে একে সেনাবাহিনী থেকে বের করে দেয়া হয়। শুধু তাই নয়, তাপস হত্যাচেষ্টা মামলার নামে কয়েকজনকে আটক করে নির্যাতনও চালানো হয়।
এ মামলার উদ্দেশ্য ছিল স্পষ্ট, সেনাবাহিনীর ভেতরে ইসলামী জঙ্গিবাদ রয়েছে এমন ধারণা প্রতিষ্ঠা করা। এজন্য ৫ জন দেশপ্রেমিক জুনিয়র অফিসারকে টার্গেট করা হয়েছিল। তারা বিডিআর বিদ্রোহ দমন, তদন্ত আলামত সংগ্রহ সহ নানা গুরুত্বপূর্ণ তথ্য জানতেন এবং সব ক্ষেত্রে সোচ্চার ছিলেন। গত ৩০শে নভেম্বর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার কাছে স্বাধীন তদন্ত কমিশন পিলখানা হত্যাকাণ্ড সম্পর্কে যে প্রতিবেদন জমা দেয় তাতে সব তথ্য উঠে এসেছে। স্বাধীন তদন্ত কমিশনের সাক্ষ্যে উঠে এসেছে তাপসকে আজীবন নিরাপত্তা দিতে এবং সেনাবাহিনীকে ভয় তৈরি করতে সম্পূর্ণ সাজানো মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিতভাবে তাপস হত্যাচেষ্টা মামলা দাঁড় করানো হয়েছিল, যাতে সেনাবাহিনীর কোনো অফিসার বিডিআর বিদ্রোহে রাজনৈতিক সংশ্লিষ্টতা নিয়ে মুখ খুলতে না পারে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, সেনাবাহিনীর ভেতরে জঙ্গিবাদ আছে এই বর্ণনা প্রতিষ্ঠার জন্যই প্রথমবারের মতো ইউনিফর্ম পরিহিত অবস্থায় সেনা সদস্যদের গুম করা হয়। তাদের এই মামলায় জড়ানো হয় এমনভাবে যাতে ভবিষ্যতে কেউ আর আওয়াজ তোলার সাহস না পায়। বড় রাজনৈতিক ব্যক্তি, আমলা কিংবা বিশিষ্ট নাগরিককে গুম বা হত্যা সবই যাতে বিনা বাধায় করা যায় বা ফ্যাসিবাদী পরিবেশ তৈরি করা হচ্ছিল। এই ঘটনার মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনীকে পুরোপুরি ভীত, বিভ্রান্ত ও নিষ্ক্রিয় করে ফেলাই ছিল মূল লক্ষ্য। প্রতিবেদনে বলা হয়েছে, তাপস হত্যাচেষ্টা মামলায় বাদী ফজলে নূর তাপস নিজেই সাক্ষ্য প্রমাণ দিতে ব্যর্থ হয়েছে। ফলে পুলিশ মামলার চূড়ান্ত প্রতিবেদনে ঘটনাটিকে ভিত্তিহীন ঘোষণা করে। মামলায় কোনো সামরিক অফিসারের নাম ছিল না, এটি স্পষ্টভাবে উল্লেখ করা হয়। যারা বিডিআর হত্যাকাণ্ডের সুবিচারের জন্য সোচ্চার ছিলেন সেই ৫ অফিসার হলেন ক্যাপ্টেন রেজাউল করিম, ক্যাপ্টেন খন্দকার রাজীব হোসেন, মেজর হেলাল, বিডিআরের মহাপরিচালক সচিবালয়ের জেনারেল স্টাফ অফিসার ২, সমন্বয়ক ক্যাপ্টেন জুবাইল বিন রফিক, ডিজির এডিসি এবং ক্যাপ্টেন মোহাম্মদ ফুয়াদ খান, জেনারেল স্টাফ অফিসার ৩, অপারেশন পিলখানার তদন্ত সহায়তা এবং সমন্বয়ের গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা এই অফিসারদের হঠাৎ সরিয়ে দেওয়া হয়। উদ্দেশ্য ছিল তাদের হাতে থাকা গুরুত্বপূর্ণ প্রমাণ নষ্ট করা এবং তাদের এই অপরাধী বানিয়ে ভয়াবহ দৃষ্টান্ত তৈরি করা। ডিজিএফআইয়ের সাবেক ডিজি মেজর জেনারেল ফজলে আকবর, ব্রিগেডিয়ার জেনারেল ইমরুল কায়েস, লেফটেন্যান্ট কর্নেল সালে এবং তৎকালীন ঢাকা সেক্টরের কমান্ডার কর্নেল আজিজ এই মামলাকে ভিন্ন খাতে নিতে সরাসরি ভূমিকা পালন করেছিল বলে জানা গেছে। সাক্ষ্য অনুযায়ী ক্যাপ্টেন রেজাউল করিম ২৫শে ফেব্রুয়ারি সকালে র‍্যাব ৩-এর কর্মকর্তা হিসেবে নিউ মার্কেট গেট লক্ষ্য করে বিদ্রোহীদের দিকে গুলি ছোড়েন। আদেশ না থাকা সত্ত্বেও উদ্ধারে উদ্যোগ নেয়ার কারণে তাকে ইনস্ট্যান্ট রিলিজ করা হয়। পরে তিনি পিলখানার নিরাপত্তা দায়িত্ব আলামত সংগ্রহের কাজে যুক্ত ছিলেন। এ সময় ডিজিএফআইয়ের ক্যাপ্টেন রেজাকে পিলখানা থেকে তুলে নিয়ে যাওয়া হয়। প্রতিবেদন অনুযায়ী তথাকথিত তাপস হত্যাচেষ্টা মামলার গল্প তাই শেষে দাঁড়ায় একটি সাজানো নাটক, যার লক্ষ্য ছিল সত্যকে চাপা দেওয়া এবং বাংলাদেশ সেনাবাহিনীকে স্তব্ধ করে দেওয়া এবং বিডিআর হত্যাকাণ্ডের মূল রাজনৈতিক সংশ্লিষ্টতাকে আড়াল করা। সমানে সমানে লড়াই হবে বিএনপি জামাতের। গাজীপুর জেলার সবকটি আসনে বিএনপি ও জামাত ইসলামে তাদের দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেছে। কোনো কোনো আসনে বিএনপির মনোনয়ন ঘিরে দলীয় ত্যাগী এবং প্রভাবশালী নেতাদের মাঝে ক্ষোভ ছিল, তবে জ্যেষ্ঠ নেতাদের হস্তক্ষেপে সেই ক্ষোভ অনেকটাই মিটে গেছে। তারা আশা করছেন তফসিল ঘোষণার পর পরিস্থিতি আরও ভালো হবে। অন্যদিকে জামাত ইসলামের প্রার্থী ঘোষণার পর থেকে জোরদারভাবে মাঠে নেমেছে দলটি। ভোটাররা মনে করছে বর্তমানে যে পরিস্থিতি তৈরি হয়েছে সেই পরিস্থিতি থাকলে আগামী নির্বাচনে বিএনপি জামাতের মধ্যে বেশ কয়েকটি আসনে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হবে। এর মধ্যে রয়েছে গাজীপুর ১, কালিয়াকৈর উপজেলা ও গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক ৩টি ইউনিয়ন, কোনাবাড়ী, কাশিমপুর এবং বাসন থানা নিয়ে গঠিত আসনে বিএনপি মনোনয়ন পেয়েছে মেয়র মুজিবুর রহমান। শুরুতে আসনে কাজী সাইদুল আলম, বাবুল, হুমায়ুন কবির খান, ব্যারিস্টার ইশরাক আহমেদ সিদ্দিকী ও মুজিবুর রহমান সহ একাধিক প্রভাবশালী নেতা মনোনয়ন প্রত্যাশী ছিলেন। জামাত ইসলাম এ আসনে প্রার্থী করেছে সাবেক সচিব শাহ আলম বকশীকে। দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে তিনি তার উপস্থিতি জানান দিয়েছেন। গাজীপুর ২ আসনে বিএনপি এবং জামাত ইসলামী প্রার্থী চূড়ান্ত করা হয়েছে। আসনে বিএনপি প্রার্থী সাবেক মন্ত্রী ও গাজীপুর সিটি কর্পোরেশনের প্রথম মেয়র অধ্যাপক
এম এ মান্নানের ছেলে গাজীপুর মহানগর বিএনপি সাধারণ সম্পাদক মঞ্জুরুল করিম রনি। অন্যদিকে জামাত মনোনয়ন দিয়েছে মহানগর জামাতের নায়েবে আমির শ্রম বিষয়ক মোহাম্মদ হোসেন আলীকে। আর গাজীপুর ৩ ইউনিয়ন ও শ্রীপুর উপজেলা নিয়ে গঠিত এই আসন সব সময় আওয়ামী লীগের দখলে ছিল। এবার বিএনপির কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার রফিকুল ইসলাম বাচ্চুকে প্রার্থী করা হয়েছে। আর জামাত এ আসনে প্রার্থী দিয়েছে ডাক্তার জাহাঙ্গীর আলমকে। গাজীপুর ৪ আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য বিএনপি ও জামাত ইসলামে তাদের প্রার্থিতা চূড়ান্ত করেছে। এছাড়াও গাজীপুর ৫ আসনেও বিএনপির প্রার্থী সাবেক এমপি জেলা বিএনপির সভাপতি এ.কে.এম. ফজলুল হক মিলন আর জামাত থেকে গাজীপুর মহানগর নায়েবে আমির খায়রুল হাসানকে প্রার্থী করা হয়েছে। সব প্রচার সামগ্রী সরাতে নেতাকর্মীদের দিকনির্দেশনা দিলেন জামাতের আমির। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তফসিল ঘোষণার পর দলীয় দায়িত্বশীল ও কর্মীদের প্রতি সব ধরনের নির্বাচনী প্রচার উপকরণ অপসারণের আহ্বান জানিয়েছে বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। আজ নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে এক পোস্টে নির্বাচনকে সুষ্ঠু সফল করতে যৌক্তিক সব সহযোগিতার প্রস্তুতির কথা উল্লেখ করেন জামাতের আমির। পোস্টে ডাক্তার শফিকুর রহমান লিখেছেন, গতকাল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তফসিল ঘোষণা করা হয়েছে। স্বাগতম। ঘোষিত এই নির্বাচন সুষ্ঠু ও সফল করার জন্য যৌক্তিক সব ধরনের সহযোগিতার জন্য আমরা প্রস্তুত। তিনি আরও বলেছেন, ঘোষিত আরপিও অনুযায়ী ৪৮ ঘণ্টার মধ্যে বিভিন্ন প্রচার উপকরণ নিজ নিজ দায়িত্বে সরিয়ে নেওয়ার জন্য দেশের সব পর্যায়ের দায়িত্বশীল কর্মীদের প্রতি আহ্বান জানাই। এর আগে বৃহস্পতিবার বহুল প্রতীক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন ইসি। ঘোষিত তফসিল অনুযায়ী গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন এবং একই দিনে অনুষ্ঠিত হবে এই দুইটি নির্বাচনের গণভোট। এদিকে জাতীয় নির্বাচন আমেজে সারা দেশে সম্ভাব্য প্রার্থীদের ব্যানার, ফেস্টুন, বিলবোর্ড ও অন্যান্য প্রচার সামগ্রী টানানো থাকলে এগুলো আগামী ৪৮ ঘণ্টার মধ্যে সরিয়ে ফেলার নির্দেশ দিয়েছেন প্রধান নির্বাচন কমিশন। এজন্য জামাতের প্রার্থীদেরকে সেটি আবারও মনে করিয়ে দিয়েছেন ডাক্তার শফিকুর রহমান। এখনো কোনো দল ফ্যাসিবাদী কালচার ছাড়তে পারেনি বললেন শিবিরের সভাপতি। ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, ২৪-এর ৫ই অগস্টের পর মনে করেছিলাম এদেশে কোনো দুর্নীতি থাকবে না, সন্ত্রাস থাকবে না, কিন্তু কোনো ব্যক্তি বা দল এখনো ফ্যাসিবাদী কালচার ছাড়তে পারেনি। আমরা কোনো ব্যক্তি বা দলের বিপক্ষে নেই, কিন্তু যারা সন্ত্রাস করবে, পাথর মেরে মানুষ হত্যা করে, নমিনেশন না পেয়ে নিজেদের কর্মীদেরকেই হত্যা করে এবং চাঁদাবাজি করে, টেন্ডারবাজি করে এই প্রজন্ম তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবে। আজ চট্টগ্রাম ফটিকছড়ি উপজেলা চট্টগ্রাম ২ ফটিকছড়ি আসনে জামাত ইসলাম প্রার্থী অধ্যক্ষ নুরুল আমিনের সমর্থনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। শিবিরের সভাপতি আরও বলেছেন, আমাদের অনেক ভাই শহীদ হয়েছে, রক্ত দিয়েছে, আমরা রক্তের বদলা নিতে চাই। আমরা চাই এই বাংলাদেশ ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠিত হবে। এই বাংলাদেশে অপামর সম্ভাবনার বাংলাদেশ। আমাদের যে জনসংখ্যা রয়েছে, এই জনসংখ্যা যদি জনশক্তিতে রূপান্তরিত করা যায় তাহলে বাংলাদেশ পৃথিবীর বুকে শ্রেষ্ঠ একটি দেশে পরিণত হবে। তিনি আরও বলেন, স্বাধীনতার যে উদ্দেশ্য ছিল সাম্য প্রতিষ্ঠা করা, কিন্তু দুর্ভাগ্যক্রমে বিষয়টি স্বাধীনতার পর শেখ মুজিব বাকশাল কায়েম করে বাংলাদেশকে একনায়তন্ত্র স্বৈরাচারী কায়েম করেছিল। তিনি রক্ষী বাহিনী গঠন করেছিলেন, যারা রাজনৈতিক দল বাকশালের বিরোধিতা করত। সেসব শত শত হাজার হাজার রাজনৈতিক নেতাকর্মীকে হত্যা করেছিল শেখ মুজিব।